হ্যালো বন্ধুরা, তোমরা যারা আরআরবি গ্রুপ ডি এনটিপিসি প্রভৃতি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর। তার সঙ্গে সঙ্গে আমি উত্তরের ব্যাখ্যাও দিয়েছি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই 40টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন? পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 1913 সালে বিজ্ঞানী হেনরি মোজলে পারমাণবিক সংখ্যাটি আবিষ্কার করেন। মোজলে এক্স রে বর্ণালীর উপর গবেষণার মাধ্যমে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, ফসফিন কোন ধরনের পদার্থ? তো দেখো ফসফরাস এবং হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত একটি বিষাক্ত যৌগিক পদার্থ। পরবর্তী প্রশ্ন, ভর সংখ্যা এর অপর নাম কি? তো দেখো ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়াস সংখ্যা। কোনো পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট ভরকে বা সংখ্যাকে কোনো পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, এমকেএস পদ্ধতিতে ভরের একক কি? তো দেখো এমকেএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এম কথাটির অর্থ হচ্ছে এখানে মিটার, কে ফর কিলোগ্রাম এবং এস ফর সেকেন্ড। এমকেএস অর্থাৎ কে হচ্ছে এখানে কিলোগ্রাম। পরবর্তী প্রশ্ন, লোহাকে গ্যালভানাইজিং করতে কি ব্যবহৃত হয়? তো দেখো পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে দস্তা অথবা জিঙ্ক। লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলা হয়, যা লোহাকে মরিচা ধরার হাত থেকে রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, আন্তঃআণবিক শক্তি আসলে কি? আন্তঃআণবিক শক্তি আসলে হচ্ছে একটি আকর্ষণ শক্তি। পদার্থের অণুগুলো একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মূলত আকর্ষণ শক্তি বা আন্তঃআণবিক শক্তি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, তাপমাত্রা বৃদ্ধি করলে অণুর ক্ষেত্রে কোনটি ঘটে না? তো দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, এটি মূলত ঘটে না। তো তাপমাত্রা বৃদ্ধি করলে অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়, ফলে তারা দূরে সরে যায়, একে অপরের থেকে দূরে সরে যায়, ফলে আকর্ষণ শক্তি কমে যায়। তাই আকর্ষণ শক্তি বৃদ্ধি পাওয়ার কথাটি এখানে সঠিক নয়। পরবর্তী প্রশ্ন, পদার্থের তিনটি অবস্থার মূল কারণ কি? তো দেখো আন্তঃআণবিক শক্তির কম বেশি হওয়ার জন্য, আন্তঃআণবিক শক্তির পার্থক্য হওয়ার জন্য পদার্থের কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির কোনো নির্দিষ্ট আয়তন নেই? নিচের মধ্যে কোনটির কোনো নির্দিষ্ট আয়তন নেই? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে গ্যাসীয় পদার্থের কোনো আয়তন নেই, কেননা গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ খুবই কম থাকায় এদের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না। পরবর্তী প্রশ্ন, জল স্বাভাবিকভাবে কয়টি অবস্থায় থাকতে পারে? জল স্বাভাবিকভাবে মোট 3টি অবস্থায় থাকতে পারে, অর্থাৎ বরফ হলো কঠিন এবং জল বা তরল হলো এই জল এবং বাষ্পীয় অবস্থায়, এই 3 ধরনের অবস্থায় থাকতে পারে জল। পরবর্তী প্রশ্ন, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তো কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। কিছু কঠিন পদার্থকে তাপ দিলে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, যেমন কর্পূর, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কোনটি উদ্বায়ী পদার্থ নয়? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে লবণকে তাপ দিলে তা সরাসরি বাষ্প হয় না, কিন্তু কর্পূর বা ন্যাপথলিন কিংবা আয়োডিন সরাসরি কঠিন অবস্থা থেকে বাষ্পে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, কোন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ সব থেকে কম? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে একটি গ্যাসীয় পদার্থ, তাই নাইট্রোজেনের পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ সব থেকে কম। পরবর্তী প্রশ্ন, তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিনে হওয়াকে কি বলা হয়? তো তাপ বর্জন করে সরাসরি তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে বলা হয়
সমীয় ভবন বলা হয়। গ্যাসীয় থেকে ডাইরেক্ট কঠিন পদার্থ হওয়াকে সময়ী ভবন বলা হয়। পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌল কোনটি? পর্যায় সারণীর সবথেকে হালকা মৌল কোনটি? তো দেখো হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা সবথেকে কম এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাই এটি মহাবিশ্বের সবচেয়ে হালকা মৌল হচ্ছে এই হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিকভাবে পাওয়া সবচেয়ে ভারী মৌল কোনটি? প্রাকৃতিকভাবে পাওয়া সবচেয়ে ভারী মৌল হলো ইউরেনিয়াম। 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ইউরেনিয়াম হলো প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌলগুলির মধ্যে সবচেয়ে ভারী মৌল। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়ামের পারমাণবিক ভর সাধারণত কত ধরা হয়? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 238। ইউরেনিয়াম সবচেয়ে স্থিতিশীল এবং প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে 238। পরবর্তী প্রশ্ন, আমাদের চারপাশের বায়ুমণ্ডলে বিদ্যমান বায়ু আসলে কী ধরনের পদার্থ? তো দেখো আমাদের চারিপাশে বায়ুমণ্ডলে বিদ্যমান বায়ু আসলে মিশ্র পদার্থ, কেননা এই বায়ুতে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন গ্যাস ধূলিকণা মিশে থাকে, তাই এটি একটি মিশ্র পদার্থ। পরবর্তী প্রশ্ন, নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলা হয়? নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ কঠিন হতে শুরু করে তাকে বলা হয় হিমাঙ্ক। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তরল থেকে কঠিনে পরিণত হওয়ার বিশেষ তাপমাত্রাকে হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণীর সর্বশেষ আবিষ্কৃত 10 নম্বর গ্রুপের মৌলিক পদার্থ কোনটি? তো দেখো পর্যায় সারণীর সর্বশেষে আবিষ্কৃত 10 নম্বর গ্রুপের মৌলিক পদার্থ হচ্ছে আনান সেপ্টিয়াম 117 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এই মৌলটি সর্বশেষ আবিষ্কৃত মৌলগুলির মধ্যে অন্যতম, যা বর্তমানে এটি টেনেসিন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, নিচের অপশনগুলির মধ্যে কোনটি বিশুদ্ধ যৌগিক পদার্থ নয়? তো দেখো নিচের মধ্যে কোনটি বিশুদ্ধ যৌগিক পদার্থ নয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে বায়ু বিশুদ্ধ যৌগিক পদার্থ নয়। বায়ু কোনো রাসায়নিক বন্ধনে যুক্ত যৌগ নয়, বরং এটি বিভিন্ন গ্যাসের একটি মিশ্রণ মাত্র। পরবর্তী প্রশ্ন, নিচের কোন মৌলটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস হিসেবে পরিচিত? তো দেখো 22 এখানে সঠিক উত্তর হচ্ছে জেনন পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের একটি গ্যাস, যা সচরাচর অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না, তাই একে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বলা হয়। পরবর্তী প্রশ্ন, শিল্পক্ষেত্রে সিমেন্ট তৈরির জন্য প্রধান কাঁচামাল হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? তো দেখো শিল্পক্ষেত্রে সিমেন্ট তৈরির জন্য প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় জিপসাম। সিমেন্ট জমাট বাঁধার সময় নিয়ন্ত্রণ করার জন্য এতে জিপসাম যোগ করা অত্যন্ত জরুরি, না ছাড়া সিমেন্ট জমাট বাঁধতে পারবে না। পরবর্তী প্রশ্ন, প্রমাণ চাপে ঠিক কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলে জলে পরিণত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ গলে জলে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে জল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটতে শুরু করে? তো দেখো স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে পানি বা জল কত ডিগ্রি তাপমাত্রায় ফুটতে শুরু করে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসে জলের স্ফুটনাঙ্ক, যেখানে জল বাষ্পে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না পদার্থের এমন ক্ষুদ্রতম কণা কোনটি? তো দেখো 26 এখানে সঠিক উত্তর হচ্ছে অণু। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সরাসরি অংশ নেয়, কিন্তু অণু সরাসরি অংশ নেয় না। পরবর্তী প্রশ্ন, একটি পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের ভিতরে নিচের কোনটি অবস্থান করে না? তো দেখো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এবং পজিট্রন প্রভৃতি অবস্থান করলেও ইলেকট্রন অবস্থান করে না, কেননা প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকে আর ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘুরে থাকে। পরবর্তী প্রশ্ন, একটি নিরপেক্ষ পরমাণুর মধ্যে কোন দুটি কণিকার সংখ্যা সর্বদা সমান থাকে? তো দেখো 28 সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সর্বদা সমান থাকে একটি নিরপেক্ষ পরমাণুর মধ্যে।
পরবর্তী প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাসগুলোর একটি অণুতে সাধারণত কয়টি করে পরমাণু বিদ্যমান থাকে? তো দেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণু হয় কারণ এরা নিজেদের মধ্যে বা অন্য কারোর সাথে বন্ধন তৈরি করতে পারে না, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, একটি। পরবর্তী প্রশ্ন, পরমাণুর প্রতিটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্রটি লেখো। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 2n²। এখানে n হলো কক্ষপথের সংখ্যা। এই সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, কোনো মৌলিক পদার্থের পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যাকে কি বলা হয়? তো দেখো, 31-এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 31-এর প্রশ্নটা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে পারমাণবিক সংখ্যা। প্রোটনের সংখ্যাই হলো কোনো মৌলের পরিচিতি বা পারমাণবিক সংখ্যা। পরবর্তী প্রশ্ন, মানুষের বহুল ব্যবহৃত সংকর ধাতু পিতল আসলে কোন দুটি ধাতুর সংমিশ্রণ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, পিতল মূলত তামা ও দস্তা এই দুই ধাতুর মিশ্রণে পিতল ধাতুটি পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি একটি উল্লেখযোগ্য নবায়নযোগ্য শক্তির উৎস? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সূর্যরশ্মি। সূর্যরশ্মি হচ্ছে এখানে প্রকৃত নবায়নযোগ্য শক্তির উৎস। সূর্যরশ্মি প্রকৃতিতে অফুরন্ত এবং এটি ব্যবহার করলে ফুরিয়ে যায় না, তাই এটি নবায়নযোগ্য। আর এটি পরিবেশ বান্ধব এবং দূষণমুক্ত শক্তির অন্যতম উৎস হচ্ছে এই সূর্যরশ্মি। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের রয়েছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম পদার্থের পারমাণবিক ভরের ধারণা প্রদান করেছিলেন? তো দেখো, 34-এর এখানে সঠিক উত্তর হচ্ছে জন ডাল্টন। বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে তার পরমাণুবাদে প্রথম আপেক্ষিক পারমাণবিক ভরের ধারণাটি উল্লেখ করেন, আর এটি রসায়ন শাস্ত্রের আধুনিক ভিত্তি তৈরি করতে সাহায্য করেছিল। পরবর্তী প্রশ্ন, এক মোল পরিমাণ কোনো বস্তুতে উপস্থিত মোট অণুর সংখ্যাকে কি বলা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। যে কোনো পদার্থের এক মোলে নির্দিষ্ট সংখ্যক অণু থাকে যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। রসায়নের হিসাব নিকাশে এটি ধ্রুবকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানের ভাষায় অ্যাভোগাড্রো সংখ্যাকে সাধারণত কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? তো দেখো, বিজ্ঞানের ভাষায় অ্যাভোগাড্রো সংখ্যাকে সাধারণত এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অ্যাভোগাড্রো সংখ্যাকে ইংরেজি বড় হাতের অক্ষর এন দ্বারা সূচিত করা হয়, আর এটি পদার্থের পরিমাপের একটি একক হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখো, 37 নাম্বার, একই মৌলের বিভিন্ন আইসোটোপের মধ্যে মূলত কোনটির পার্থক্য লক্ষ্য করা যায়? তো দেখো, 37-এর এখানে সঠিক উত্তর হচ্ছে ভর সংখ্যা। আইসোটোপের প্রোটন সংখ্যা একই হলেও নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের ভর সংখ্যা আলাদা হয়। যেমন হাইড্রোজেনের 3টি ভিন্ন আইসোটোপ আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের রয়েছে ভিন্ন ভিন্ন মৌলের আইসোটোনগুলির মধ্যে কোন কোনাটি সমান সংখ্যায় থাকে? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে নিউট্রন। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সমান থাকে তাদেরকে আইসোটোন বলা হয়। এদের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পূর্ণ আলাদা আলাদা হয়। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন মৌলের আইসোবারগুলোর মধ্যে নিচের কোনটির ভিন্নতা দেখা যায়? তো দেখো, 39-এর এখানে সঠিক উত্তর হচ্ছে প্রোটন সংখ্যা। আইসোবারগুলোর মোট ভর সংখ্যা একই হলেও তাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা আলাদা থাকে, এই কারণে তারা ভিন্ন ভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্যের অধিকারী হয়। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন পরমাণুর মধ্যে আইসোবার হওয়ার জন্য কোন বিষয়টি সমান থাকা আবশ্যক? দেখো, এখানে 40-এর সঠিক উত্তর হচ্ছে ভর সংখ্যা এটি সমান থাকা আবশ্যক। ভিন্ন মৌলের পরমাণু হওয়া সত্ত্বেও যাদের ভর সংখ্যা সমান তাদের একে অপরের আইসোবার বলে। যেমন আর্গন ও ক্যালসিয়ামের ভর সংখ্যা 40। তো বন্ধুরা, এই 40টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এইরকম আরও প্র্যাকটিস সেট পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের একটা প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।